নিউজ 18 বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আমার বাংলা। অধ্যাপক দেবস্মিতা পাল থাকতেন দিল্লিতে একাই ফ্ল্যাটে। তাকে খুন করতে বর্ধমান থেকে দম্পতি গেলেন দিল্লিতে, আর সেখানেই অধ্যাপককে খুন করা হয়। আর এই ঘটনায় গ্রেফতার বর্ধমান থেকে দম্পতি। দিল্লিতে অধ্যাপক খুনের ঘটনায় এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িতেই রহস্য লুকিয়ে রয়েছে। কেন বলছি অবশ্যই আপনাদের জানাবো বিস্তারিত। দেখো, এই যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ মূলত পুলিশের কাছে একটা বড় ক্লু হয়ে দেখা দেয়, এবং তারপরই তারা জানতে পারে যে তাদের সঙ্গে আগেই ফোনে যোগাযোগ করেছিল এই রামপ্রসাদ এবং বনশ্রী, যারা দেবস্মিতার যে মামা বাড়ি, সেই মামা বাড়িতে ভাড়া থাকতো। এবং তারপরই তারা সেই বাড়িতে ঢোকে, এবং যেটা দেখা যায় যে মুখে মাস্ক পরে তারা ঢুকছে এবং আধ ঘন্টা পর তারা বেরিয়ে আসছে। এই যে ফুটেজ, এবং এই ফুটেজের সূত্র ধরে এবং ঘনিষ্ঠ যারা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে জানতে পারে যে এই বাড়িতে ভাড়াটিয়া রয়েছে, এবং এই ভাড়াটিয়াকে উঠে যেতে বলা হয়েছিল। সেই নিয়ে একটু সমস্যা তৈরি হচ্ছিল, পুলিশের সন্দেহ পড়ে তাদের ওপর। এরপরই পুলিশ তাদের খোঁজ নিয়ে বর্ধমানের এই যে বাদামতলার এই বাড়ির খোঁজ পায়, এবং এই বাড়িতেই আজ সকাল 10টা 17 নাগাদ তারা আসে। যখন তদন্তকারীরা আসেন সেই বাড়িতে যখন প্রবেশ করেন, এভাবেই পাঁচিল টপকে বাড়িতে ঢোকেন তদন্তকারীরা। দম্পতি যাতে টের না পায়, পালিয়ে যেতে না পারে, সে কারণেই পাঁচিল টপকে ভিতরে। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি আপনাদের। 1400 কিলোমিটার পাড়ি দিয়ে দিল্লি পৌঁছলো এই দম্পতি, কিন্তু কি কারণে খুন? পুলিশ সূত্রে কি খবর? এই যে রামপ্রসাদ, সেই রামপ্রসাদের এই এলাকা থেকেই ছোট থেকে বড় হয়ে ওঠা। তার বাবা পাশেই 100 মিটারের মধ্যে যে অরবিন্দ স্টেডিয়াম, সেই অরবিন্দ স্টেডিয়ামের কেয়ারটেকার মহেশ্বর দাস, এবং সেই কারণে এই এলাকাতেই থাকতো রামপ্রসাদ। এবং সে বর্ধমানেরই কালনাগেট এলাকার বাসিন্দা তনুশ্রীকে বিয়ে করে, এবং সে বিভিন্ন জনের কাছে দোকান বিক্রি করার নাম করে, বাড়ি বিক্রির নাম করে মোটা টাকা হাতিয়ে নিয়েছে, এমনও অভিযোগ উঠে আসছে। এবং সে এই যে বাড়ি, অর্থাৎ এই বাড়িটি হচ্ছে দেবস্মিতা পালের মামা বাড়ি, এবং এই বাড়িতে কেউ থাকতো না। দেবস্মিতা তিনি দেখাশোনা করতেন, প্রতি বছর গরমের ছুটিতে তিনি আসতেন। সেই বাড়ি 1 বছর আগে ভাড়া নিয়েছিল, এবং যেটা চড়া দাম ভাড়ায় নেওয়া হয়েছিল, মাসিক 10,000 টাকায় ভাড়া নেওয়া হয়েছিল। এবং যেটা তদন্তকারী অফিসাররা মনে করছে, এই যে পুরো বাড়ি 10 কাঠা জায়গার উপর বাড়ি, প্রায় 3-4 কোটি টাকা দাম। কারণ বর্ধমান শহরের একেবারে প্রায় প্রাণকেন্দ্র সেই এলাকায় এই বাড়ি বলা যায়। সেই বাড়ি হাতিয়ে নেওয়ারই প্ল্যান ছিল তার, সেই কারণেই তার ভাড়াটে হয়ে এই বাড়িতে ঢোকা। এবং এই বিষয়ে ইতিমধ্যেই এই দেবস্মিতা পাল তিনি এই বাড়ি বিক্রি করার চিন্তা ভাবনা করছিলেন, ভাড়াটিয়াকে উঠে যেতে বলেছিলেন। এবং এই যে তাদের উঠে যেতে হবে, এই যে তাদের উঠে যেতে বলা, এই ব্যাপারটায় যাতে তাদের হাতেই এই বাড়ি থেকে যায় তা নিশ্চিত করতেই সুদূর 1400 কিলোমিটার দূরে স্ত্রী সন্তানকে নিয়ে চলে যায় রামপ্রসাদ। এরা রাতের অন্ধকারে আসতো, আর সবসময় প্রথম কথা হচ্ছে এরা কেউ জানতে পারতো না এরা আসতো। ভদ্রলোক সবসময় মুখে 2টো করে মাস্ক আর হেলমেট, কোনো সময় হেলমেট খুলতো না। আমি কিছুদিন আগে আমি থানায় শুনেছি একজন আগে 3 লাখ টাকা আর সোনার গয়না নিয়ে এরকম দিয়েছে। ওই একই সেম জিনিস দোকান দেখিয়ে আমার সঙ্গে 5 লাখ টাকা নিয়েছে, দোকান দেবো বলে দেয়নি। সেই থেকে আমরা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। আজকে আমি খবর পেলাম যে ওনাকে হয়তো অ্যারেস্ট করা হয়েছে কি কিছু, ওই জন্য আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাম। দেখো, যেখানে দেবস্মিতা পাল বসুন্ধরা এনক্লেভে থাকতেন, ইস্ট দিল্লির ময়ূরবিহার সংলগ্ন এলাকা, এবং যথেষ্ট জনবসতিপূর্ণ এবং যথেষ্ট আপার ক্লাসের বাড়িঘর রয়েছে। এবং যে কমপ্লেক্সে বা যে আবাসনে তিনি থাকতেন, সেখানেও কিন্তু এন্ট্রি এক্সিটের উপরে বিশেষ নজরদারি চলতো। অর্থাৎ এন্ট্রি করে ঢুকতে হবে আবাসনের ভিতরে, এবং বেরোনোর সময় এন্ট্রি করে বেরোতে হবে, সমস্ত কিছু নোটেড হতো। কোথাও একটা গিয়ে এই আততায়ীরা সেই বিষয়টি জানতেন, এবং তারা ফ্যামিলিয়ার ছিলেন এই বিষয় সম্পর্কে, তেমনটা আন্দাজ করেছিল দিল্লি পুলিশ। কারণ তাদের কাছে যখন বৃহস্পতিবার প্রথম নিউ অশোকনগর থানার কাছে যখন প্রথম এই অভিযোগটা আসে যে দেবস্মিতা পালকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তার দেহ উদ্ধার করা হয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে পুলিশ প্রাথমিক তদন্তে যেটা দেখে যে দরজা ভাঙার কোনো চিহ্ন নেই,
বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল, অর্থাৎ যে ফ্ল্যাটে থাকতেন দেবস্মিতা পাল সেই ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফলে পুলিশের সেখানেই তারা মনে করেন যে কোনো পরিচিত ব্যক্তি তারা এসে এই কাজ ঘটিয়েছে, তারাই মূল এই ঘটনার পেছনে তারা আততায়ী। ব্লান্ট অবজেক্ট দিয়ে মারা হয়েছিল এবং কিছু কিছু চিহ্ন যেগুলো আঘাতের চিহ্ন, যেগুলো শার্প অবজেক্টেরও আঘাতের চিহ্ন ছিল দেবস্মিতা পালের শরীরে। সেখান থেকে একেবারে পুলিশের নজরদারি তদন্ত করা শুরু হয়। সিসিটিভি ফুটেজ একের পর এক তারা খতিয়ে দেখতে থাকেন এবং সেখানেই তারা প্রথম দেখতে পান যে একটি বেসরকারি গাড়ি বা একটি প্রাইভেট কার সেটিকে ভাড়া করে নিয়ে এসে প্রথমে গাড়ি থেকে 3 জন নেমেছিলেন এবং সেই 3 জনের মধ্যে একজন নাবালকও ছিল। তাদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল এবং সিসিটিভির নজর, যেহেতু সাধারণভাবে লিফটের কাছে সিসিটিভি বেশি নজরদারি থাকে, সেই সিসিটিভি নজর এড়ানোর জন্য তারা সিঁড়ি দিয়ে উঠেছিলেন 7 তলা এবং সেখানে উঠে দরজা খুলে তারা ঢোকেন। আধ ঘন্টা বাদে যখন তারা বেরিয়ে আসেন সেই 3 জনকেরই কিন্তু পোশাক বদল হয়ে গিয়েছে। এই পোশাক বদলে তারা সেই ভাড়া গাড়ি করে তারা বেরিয়ে যান। পুলিশ সেই ভাড়া গাড়িটিকে ট্র্যাক করে, ভাড়া গাড়ির ড্রাইভারকে ট্র্যাক করে এবং তার সাথে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং আরো 200 জনকে জিজ্ঞাসাবাদ করে গিয়ে পৌঁছায় বর্ধমানে এবং এই পুরো যে খুনের পেছনের যে মোটিভ এবং সেই জাল কিন্তু তদন্তকারীদের কাছে একদম স্পষ্ট হয়ে যায়। এই রামপ্রসাদ দাস, ধৃত রামপ্রসাদ দাস পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না, এমনটাই বলছে অভিযুক্ত রামপ্রসাদ দাসের বাবা। শুনবো। বলছি পন্তু কোথায়? কি করে বলবো আমি? আপনার সঙ্গে থাকে না? ওর নিজের ঘরে। ও কোথায় থাকতো? ও আমার কাছে থাকতো না। ও তো বলছে দিল্লি থেকে ছিল, ফোন করে এসছে। কি করে বলবো বাবা আমি কি করে বলবো? এমনি ওই গাড়ি ফাড়ি পুরানো জোরানো বিক্রি করা কি করা। ও দিল্লিতে গেল কেন? কি করে বলবো বাবা, আমার সঙ্গে তো সৎ নাই। ছেলে ওরা গ্রেফতার হয়েছে তো? পুলিশ তুলেছে? তাও জানি না। জানেন না?